ছয় ঋতুর দেশ বাংলাদেশ। প্রত্যেকটা ঋতুতেই রয়েছে বাংলাদেশের আলাদা আলাদা রূপ বৈচিত্র্য। ছয় ঋতুর দেশ বাংলাদেশ হলেও ভিন্ন মানুষের কাছে রয়েছে ভিন্ন ঋতুর ভালোবাসা। ছয় ঋতুর এই দেশে আমার কাছে খুবই ভালোবাসার এবং ভালো লাগার ঋতু বসন্ত। এর সৌন্দর্য সবকিছু থেকে আলাদা। পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফোটে, গাছে নতুন পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। এর ফলে গাছপালা বেড়ে ওঠে, ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে। এই বসন্তের পরিপূর্ণ সৌন্দর্য দেখতে আমরা এবারে যাচ্ছি ঢাকা থেকে ট্রেনে করে সুনামগঞ্জের তাহিরপুরে। একদিনে আপনাদেরকে ঘুরে দেখাবো সুনামগঞ্জ ও তাহিরপুরে কি কি ঘুরে দেখা যায় এবং কমপ্লিট একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আমরা ট্রেনে করে মাত্র জনপ্রতি 250 টাকায় টিকিট করে চলে যাই নেত্রকোনার মোহনগঞ্জে। ট্রেন যাত্রার সময় অবশ্যই 5 থেকে 6 দিন আগে ট্রেনের টিকিট করে রাখবেন, না হলে বর্তমান সময়ে ট্রেনের টিকিট পাওয়াতে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। আমার ইন্ডিয়া যেতে লাগবে মাত্র 2 সেকেন্ড। মানে ভয়ঙ্কর একটা রাস্তা, ভয়ঙ্কর। এটা নষ্ট করতেছি আমি, আপনি সবাই। ব্রিজের নিচ থেকে হচ্ছে পানি বয়ে আসে, এখান দিয়ে প্রচুর পানি হয়, পাথরগুলো ঢেকে যায়। দীর্ঘ 5.5 ঘন্টার ট্রেন জার্নির পরে আমরা এখন হচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আছি। আর এই রুমটা হচ্ছে 500 টাকা দিয়ে আমরা নিয়ে নিলাম, মাত্র শুধু এই রাতে স্টে করব। যেহেতু আমরা এখন হচ্ছে 7:30 বাজে ট্রেনটা আমাদেরকে মোহনগঞ্জ নামাই দিল, সো এইখান থেকে আমরা আর ওইদিকে ব্যাক করলাম না। কারণ হচ্ছে আমরা সকালে খুব ভোরের থেকে আমাদের মূলটা জার্নিটা শুরু করব। আমরা একটু পরে বের হয়ে বাইকটা রিজার্ভ করে ফেলবো, একটা বাইক। আর এই মোহনগঞ্জ থেকে ওইখানে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে বাইকে। রাস্তা কম, কিন্তু রাস্তাটা ভালো না, যার কারণে একটু বেশি সময় লাগে। এই জন্য হচ্ছে এইখানে আজকে রাতে স্টে করে আমরা খুব ভোরবেলা থেকে আমাদের মূল ভ্রমণটি শুরু করতে যাচ্ছি। আর 500 টাকার মধ্যে 2জন মানুষ রাতে শুধু থাকবো, আমার মনে হয় এটা চলে যাবে আর কি। যেহেতু আমরা বাজেট ট্যুর করি, সো অত এক্সপেন্সিভ হোটেলে আমরা থাকবো না। যতটা কমে থাকা যায়, যতটা কমে খাওয়া যায়, আর যত বেশি ঘোরা যায়, এটা আমাদের হচ্ছে ট্যাগলাইন। আর মোহনগঞ্জ বাজারে এসে অনেকগুলো হোটেল পাওয়া যায়। দুঃখের বিষয় যে এইখানে যতগুলো বেশ কয়েকটা হোটেল দেখলাম, এটা আসলে বলতেও খুব লজ্জা লাগে, খারাপ লাগে যে এখানকার যারা হোটেল ম্যানেজার বা অনাররা আছে, আমরা সবার সাথে মোটামুটি কয়েকদিন সাথে কথা বললাম, দেখলাম এটা আসলে আশা করা যায় না। একটা টুরিস্ট স্পট হোটেলগুলার লোকজন এতটা বাজে ব্যবহার আমি আশা করি নাই। যাই হোক, এটা থেকে যদি আপনারা বের হতে না পারেন, আগামীতে আপনারা অনেক টুরিস্ট হারাবেন, এটা মাথায় রাখবেন। যারা হচ্ছে ঘুরতে আসে সবার সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে আপনারা অনেক টুরিস্ট পাবেন। আমি এর বেশি কিছু আর বলবো না। আসসালামু আলাইকুম, শুভ সকাল ফ্রম মোহনগঞ্জ নেত্রকোনা। আজকে 17 ফেব্রুয়ারি 2025। আর আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম আমার সুনামগঞ্জ ভ্রমণ পর্বে। আমরা হচ্ছে কালকে একটা বাইক রেডি করছিলাম, তো বাইকটার রেন্টের ব্যাপারে, বাইক কত রেন্ট করছি, বাইকের ডিটেল, আপনারা কিভাবে ঘুরবেন, সম্পূর্ণ কিছু ভিডিওতে থাকবে, কন্টিনিউ করতে থাকেন। আর আমাদের সাথে হচ্ছে ভাই যাবে, ভাই ভিডিওর মাঝখানে বসে ভাই নাম্বার নাম সব থাকবে। এখন আপাতত উঠে পড়া যাক। মোহনগঞ্জ থেকে বের হয়ে হচ্ছে একটা ব্রিজ পাওয়া যায়, ব্রিজের উপরে আমরা এখন দাঁড়াইয়া। তো এই ব্রিজটা দেখেন, মজার বিষয় হচ্ছে এই যে স্বাগতম মোহনগঞ্জ উপজেলা নেত্রকোনা। এই ব্রিজের ওই পাশে হচ্ছে মোহনগঞ্জ নেত্রকোনা। ব্রিজটা পার হলে পাওয়া যাবে হচ্ছে ধর্মপাশা, মানে হচ্ছে সুনামগঞ্জ চলে যাব। আর এটা হচ্ছে সেই নদীর ব্রিজ হচ্ছে এটা। এর নদীটার নাম কি ভাই? কংস নদী। কংস নদী ওটা আপনার ভাষা, আপনি জানেন না কংস নদী কোনটা? আমি ছোটবেলা শুনতাম, পরে তো আর কোনো চলতে চলে আসছে হচ্ছে মধ্যনগর ব্রিজের উপরে এখন। আর ব্রিজটা মোটামুটি ভালোই উঁচু, কারণ হচ্ছে এটা হাওর অঞ্চল। এ দেখেন হাওর অঞ্চল। এখন যেহেতু হাওরে পানি নেই, পুরো হাওরটা হচ্ছে গ্রিনে ভরপুর, মানে হচ্ছে ধান চাষ করা হয়েছে। এটা হচ্ছে মেইন হাওর। এই হাওরটা এখনো জীবিত। যখন বর্ষা আসে তখন পুরো অঞ্চলটা হচ্ছে পানিতে ডুবে যায়। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি ভেঙে ভেঙে আসেন, ধরেন হচ্ছে রাতের ট্রেনে করে মোহনগঞ্জ আসলেন, মোহনগঞ্জ থেকে কিন্তু
অটো, সিএনজি, বাইক এগুলোতে করে হচ্ছে এই মধ্যনগর আসতে পারবেন। আবার এইখান থেকে আবার বাইক, অটোতে করে হচ্ছে যেতে পারবেন তাহিরপুর। সমস্যা হচ্ছে আপনি যখন ভেঙে ভেঙে আসবেন আপনি অনেক কিছু মিস করে ফেলবেন, দেখতে পারবেন না। আর যদি হচ্ছে মোহনগঞ্জ থেকে বাইক রিজার্ভ করেন, এই রাব্বি ভাই আছে, রাব্বি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন, বা যদি চান ওইখানে এসে দরদাম করে নিতে পারেন। তবে আমার মনে হয় যে যদি দরদাম করে এখান থেকে নেন, ওখানে একটা আমার মনে হয় সিন্ডিকেট, রাব্বি ভাই নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে কথা বলে নিতে পারেন, সুন্দর মতো আপনাকে ঘুরে দেখাবে, অনেক কিছু চিনে, অনেক কিছু জানে, তো কোনো কিছু মিস করার সম্ভাবনা থাকে না। আর যদি ভেঙে ভেঙে আসেন সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু মিস করার সম্ভাবনা থাকে, পসিবিলিটি থাকে। আর ভেঙে ভেঙে আসলে আপনি চাইলে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আর যদি রিজার্ভ নিয়ে আসেন একটা বাইক সারাদিনের জন্য, তখন কিন্তু আপনি চাইলে যেটা ভালো লাগবে এখানে দাঁড়ালেন, দেখলেন, এই ফ্যাসিলিটি পাবেন। হাওড় অঞ্চলের ভ্রমণের কিন্তু আলাদা একটা মজা আছে, কারণ শীতের সময় একটা এনভায়রনমেন্ট পাবেন এবং বর্ষার সময় আরেকটা এনভায়রনমেন্ট পাবেন। দুইটাই কিন্তু দুই রকমের আসলে। আমরা হচ্ছে এখন মোটামুটি শীতের শেষের দিকে, যার কারণে হাওড়ে পানি একদমই শুকনা। তবে এই বাঁশের সাঁকোটা একদমই আমার কাছে ইউনিক লাগে, যদিও অনেক আগে একবার এরকম এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে, তবে এটা একটু আলাদা। এটার উপর দিয়ে কিন্তু বাইকও চলে যাচ্ছে, তো বাইকটা আগে আগে গেল, আমি আর আরিয়ান ভাই হাঁটতে হাঁটতে এখানে একটু দুষ্টামি ফাজলামি করতে করতে হাঁটতেছিলাম, কারণ ব্যাপারটা খুবই এনজয় করতেছিলাম আর কি। তো এরকম এনভায়রনমেন্ট যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে গ্রাম এবং হাওড় আসতে হবে, তাহলে এরকম পরিবেশ দেখতে পারবেন। আমার লাইফে এরকম রাস্তায় বাইকে চলাফেরা করে নেই, মানে ভয়ঙ্কর একটা রাস্তা, ভয়ঙ্কর। এই সৌন্দর্যগুলো আমরা দেখতে পারবো, হয়তো এই কষ্ট তখন থাকবে না। ভ্রমণে এসে শুধু শান্তি নিব সেটা তো হয় না, কষ্ট নিতে হবে। দেখেন কি দোলা, দোলায় মনে হচ্ছে কুয়াশা পড়ছে। আর এই যে আমাদের পাহাড়, যদিও ইন্ডিয়ার মধ্যে, তবে এতটুকু মনে সান্ত্বনা দিচ্ছে যে আমার দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে, বাংলাদেশের সীমানা থেকে, এতটাই শান্তি। ফাইনালি আমরা হচ্ছে নীলাদ্রি লেকে প্রবেশ করেছি। তবে নীলাদ্রি লেকে এখন দাঁড়াচ্ছি না, নীলাদ্রি লেকের উপর দিয়ে যাচ্ছে হচ্ছে শিমুল বাগান। আগে শিমুল বাগান ঘুরে তারপর হচ্ছে এইদিকে আসবো, আগে শিমুল বাগানটা ঘুরে দেখি, তারপর হচ্ছে শিমুল বাগানে যদি তার একটু লেট করে, যে শিমুল ফুলগুলো নিচে পড়ে থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো যত তাড়াতাড়ি সম্ভব হয় নীলাদ্রি লেকের উপর দিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি শিমুল বাগানে। শিমুল বাগান থেকে ঘুরে এইদিকে চলে আসবো, তখন নীলাদ্রি লেকের আসল সৌন্দর্য দেখাবো। এখন যে যাচ্ছি সেইটা একটু দেখাই আপনাদেরকে। এই যে পথ ধরে যাচ্ছে আমরা, এখানে তো আপনার নিজের সুরঙ্গ মুভি শুটিং হয়েছিল মনে হয়। দেখেন যে কত সুন্দর। এই পাশে হচ্ছে ছোট ছোট কয়েকটা টিলা, আর এই পাশে হচ্ছে ভারতের সেই মেঘালয় পাহাড়। আর এটাই হচ্ছে মেইনলি নীলাদ্রি লেক। চলে আসলাম হচ্ছে শিমুল বাগানের মেইন গেটে। এখান থেকে এন্ট্রি করতে হবে। জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা। আগে 30 টাকা ছিল, 20 টাকা বাড়ানো হয়েছে, এখন 50 টাকা করে টিকিট। আমরা 3 জনের জন্য 3টা টিকিট নিলাম 150 টাকা দিয়ে। আর 150 টাকা দিয়ে ঘর 3টা টিকিট নিয়ে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। What a view, man, what a view. অনেক সুন্দর, তোমার থেকেও বেশি সুন্দর, তুমি জানো এটা মানে কোনটা বলতেছি না। নিচ থেকে আকাশের দিকে তাকাইলে নীল আকাশের থেকে লাল রংটাই বেশি দেখা যাচ্ছে। কত করে ভাইয়া? 100? সামনে দেখা তুমি কত দূর নিবে, কত দূর ঘোরাবে? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সব থেকে বড় শিমুল বাগান, যেটা কিনা বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুর অবস্থিত। 2002 সালে জয়নাল আবেদিন নামক এক ব্যক্তি নিজের জায়গায় প্রায় 100 একর জায়গা জুড়ে গড়ে তুলেছিল এই শিমুল বাগানটি, যেটা কিনা বর্তমান সময়ের সবার মধ্যে পপুলার একটা জায়গা। বছরের একবারই শুধু হচ্ছে এখানে বেশি মানুষের ভিড় জমে। আর এখন বছরের একটা বার বলবো না, এখন বছরের দেখা গেছে ম্যাক্সিমাম টাইমেই মানুষ এখানে ভিড় জমায়। কারণ হচ্ছে আপনি যখন শিমুল ফুল দেখতে আসবেন তখন কিন্তু চারিদিকে শুধু শিমুল ফুলের দেখা পাওয়া যায়। আর যদি আপনি বর্ষার মৌসুমে আসেন তখন কিন্তু এই শিমুল ফুলগুলো পড়ে গিয়ে সেখানে সবুজ পাতা দেখা যায়, নিচে হচ্ছে বেশ বড়সড় ঘাসের জন্ম হয়। তো ওই ভিউটা কিন্তু অন্যরকম। আর এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে পাতা নেই, শুধু শিমুল বাগান। নিচ থেকে যখন আপনি তাকাচ্ছেন আকাশের দিকে, নীল আকাশ আর হচ্ছে শিমুল বাগানের লাল ফুল, ব্যাপারটা এত সুন্দর লাগে। আসলে আমাদের দেশেও দেখার অনেক কিছু রয়েছে, যদি সেটা মন ভরে দেখতে পারেন, দু চোখ দিয়ে দেখতে পারেন, সবসময় ভালো লাগবে। আর এটা কিন্তু হচ্ছে পাশেই আমাদের জাদুকাঠা নদীর তীরেই হচ্ছে এটার অবস্থান। প্রায় 100 বিঘা
জমি 100 একর জমির উপরে এই এই বাগানটির অবস্থান আর কি। আর এই শিমুল বাগানটা দিনের পর দিন মানুষের কাছে এতটা পপুলার হয়ে যাচ্ছে, এখানে প্রতিদিন অনেক অনেক পর্যটক আসে, অনেক অনেক মানুষের ভিড় জমে। আর যদি অফডেতে আসেন তাহলে তো কথাই নেই, অফডেতে নাকি প্রচুর মানুষের ভিড় জমে এখানে। আর সব থেকে বড় যেটা ব্যাপার, আপনি যদি সিঙ্গেল হন তাহলে একটু প্যারা খেয়ে যাবেন, কারণ হচ্ছে এখানে কাপুত কাপুতির মেলা অনেক বেশি। আর অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকেও দেখলাম যে হচ্ছে স্টুডেন্টরা ঘুরতে আসছে, তো তারাও আসে, ফ্যামিলিরাও আসে। তো সব মিলিয়ে একটা মানে লাল আকাশের নিচে মানুষের সমাগম বলা চলে। লাল আকাশ বলছি এই কারণে, এখান থেকে তাকালে শুধু আপনি এই যে দেখতে পারবেন শুধু এই লাল শিমুল ফুল, নীল আকাশের নিচে শুধু লাল শিমুল ফুল। শিমুল বাগানে আসলে কিন্তু আপনি অল্প কিছু টাকার বিনিময়ে, 50-100 টাকার বিনিময়ে এই সুন্দর ঘোড়ার পিছে চড়ে এই জায়গাটা ঘুরে দেখতে পারবেন। বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ঘোড়া আছে, সাদাটা একটু বেশি। আর এখানে নাকি 17টা ঘোড়ার আছে। পোলাপান্ডা হচ্ছে এটা নিয়ে সারাদিন ঘুরে, পর্যটকরা যারা আসে ওটা পিছে চড়ে ঘুরে, এটাই হচ্ছে ওদের ইনকামের উৎস। সো ব্যাপারটা ভালো লাগছে। আমি কখনো এক্সপিরিয়েন্সটা নেওয়া হয় নাই ঘোড়াতে চড়ার, অনেক জায়গায় অনেকবার দেখছি, কিন্তু এই জায়গাটি একটু ওই এক্সপিরিয়েন্সটা নিব। তো চলেন দেখি কয় টাকা দিয়ে ঘোরা যায় আর ঘোড়াগুলোর অনুভূতিটা কেমন। আপনি যদি ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে যান, তখন কিন্তু এই যে পাগলের মতো এইভাবে পাগল বেশে শুয়ে শুয়ে রেস্ট করতে পারবেন। হাই প্রিয়, তোমার জন্য শিমুল ফুল, শাপলা ফুল। হাই শাপলা ফুল। ও শাপলা ফুল, তাহলে বোঝেন পাগল কি লেগে কইছি, শিমুল ফুল কয় শাপলা ফুল। দুইজন ঘোড়ায় চড়ে বেড়াইলাম, দুইজন হচ্ছে 100 টাকা দিলাম, আর কিছু ছবি টবি তুললাম। মানে কিছু সময়ের জন্য আমাদেরকে নবাব সিরাজউদ্দৌলা মনে হইলো, মানে আমাকে রামচরণ, আমাকে রামচরণ। কিছু সময়ের জন্য অনেক পিছনে চলে গিয়েছিলাম। ভালো একটা অনুভূতি হয়েছে। তো আসলে ট্রাই করে দেখতে পারেন, শুধু টাকাটা ব্যাপার না, নতুন একটা এক্সপেরিমেন্ট, একটা এক্সপিরিয়েন্স লাইফে বহু দরকার আছে। চাইলে কিন্তু আপনি লাভ শেপের মাঝখানে দাঁড়িয়ে শুয়ে বসে ছবি তুলতে পারবেন মাত্র 10 টাকায়। শিমুল বাগানে এসে যদি ক্ষুধার্ত হন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে খাবারের দোকান আছে, চাইনিজ বাংলা সব খাবারই পাওয়া যায়, এখানে কিন্তু খেতে পারবেন। আর এই যে এই দোকান পাশে বসে বসে কিন্তু খাবারের অনেক জায়গা আছে, ওই পাশে আপনারা নিজেদের মতো ফ্যামিলি নিয়ে আসলেও খেতে পারবেন বা এই ক্যান্টিনে বসেও খেতে পারবেন। এই সুবিশাল ক্যান্টিনের ওনার কিন্তু ভাই, বড় টিম নিয়ে আসেন, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন, তাহলে হচ্ছে খাবারের ব্যাপারটা আগে থেকেই হয়তো রিজার্ভ করে ফেলবে।
আর এমনি কোনো প্রবলেম যে কোনো ইস্যুতে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কন্ট্যাক্ট ওয়েটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভাই এমনি কি কি খাবার পাওয়া যায়? এখানে আপনার সকল ধরনের খাবার পাবেন, ভাত, ফাস্ট ফুড এবং বিভিন্ন আইটেম আছে। আপনার ড্রিঙ্কস সহ যা কিছু আছে, কসমেটিক অনেকে আছে, দেশি বিদেশি পণ্য আছে এখানে, যেগুলা দেখতেছেন এগুলা বাইরের সবগুলা। আসলে যোগাযোগ করে আসবেন, খাবার দাবারের কোনো তাড়া নাই। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর তারপরে মিলাদি লেক চলে যাবো। খেয়ে দেখি কি অবস্থা, আশা করি ভালোই হবে। আমি একটু ভর্তা দিয়ে খাইলাম, আলু ভর্তা, বেশ মজা। এটা কি? এটা হচ্ছে মাছ ভর্তা। বের হয়ে যাচ্ছি আসলে শিমুল বাগান থেকে, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার বিষয়ে যদি আমি রেটিং হিসাবে দেই, রেটিং হচ্ছে খাবার সার্ভিস সব মিলায় 10-এ 9.5 আমি দিব, কারণ আমাদের কাছে খারাপ লাগেনি। বিশেষ করে মাছ ভর্তা, মাংস একদমই ঘরোয়া টাইপের। এত বড় এরিয়া জুড়ে এরকম শিমুল বাগান আমি আগে কখনো দেখিনি। সত্যি বলতে এই মৌসুমে, এই সিজনে এই জিনিসটা খুবই দুর্দান্ত সুন্দর। তো এটা মিস করবেন না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের পাশেই হচ্ছে মেঘালয় পাহাড়, আর পাশে তারপর হচ্ছে জাদুকাঠা নদী। সব মিলে একটা দুর্দান্ত ওয়েদার পাওয়া যায়। আপনি এখানে আসলে পাহাড়ও দেখতে পারবেন, জাদুকাঠা নদীর সৌন্দর্য দেখতে পারবেন, পাশেই হচ্ছে নীলনদের লেক আছে সেটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে যদি চান টাঙ্গুয়ার হাওর, সেখানে ঘুরতে পারবেন। টাঙ্গুয়ার হাওর আজকে যাচ্ছি না, কারণ হচ্ছে এখন টাঙ্গুয়ার হাওরে আসলে পানি নাই আর সময় একটু শর্ট। আমাদের সময়টা আসলে চলে যায় হচ্ছে আপনারা যখন ঘুরতে আসেন শুধু ঘুরে দেখে চলে যান, আর আমাদের 3-4টা ক্যামেরা দিয়ে শ্যুট নিতে হয়, অনেক কথা বলতে হয়, অনেক কিছু, অনেক ইনফরমেশন দিতে হয় আপনাদের। তো সব মিলে আসলে আমাদের টাইমটা কভার করতে পারি না। ওই শিমুল বাগান থেকে অল্প একটু বাইক নিয়ে আসলে হচ্ছে বারিকা টিলা পাওয়া যাবে। আমরা এখন বারিকা টিলার উপরের দিকে উঠতেছি। আসলে যেহেতু সাথেই এটা সৌন্দর্য মিস করা যাবে না, একটু ঘুরে দেখি। বারিকা টিলার উপর থেকে নাকি জাদুকাঠা নদীটা খুব সুন্দর মতো উপভোগ করা যায়, দেখা যায়। তো সেটা দেখার জন্য আগাচ্ছি। দেখেন এখান থেকে যে পাশের সৌন্দর্যটা দেখেন, ওটা কিন্তু মেঘালয় পাহাড়, আর এই যে এটা হচ্ছে জাদুকাঠা নদী। বারেক্কা টিলার চূড়া থেকে কিন্তু ইন্ডিয়ার মেঘালয়ের যে ভিউটা খুবই সুন্দর লাগে। আর এই পাশে হচ্ছে জাদুকাঠা নদী। জাদুকাঠা নদীর ভিউটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন যদি নদীতে পানি থাকতো তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো। এখান থেকে যে যখন বৃষ্টি হবে তখন কিন্তু এই যে এইখান দিয়ে বারিকা টিলা থেকে যে মেঘালয় থেকে যে পানিটা বয়ে আসবে সেটা কিন্তু একদম স্বচ্ছ নীল পানি দেখা যাবে। এখন পানি নেই, কিন্তু হালকা একটু স্রোতের মতো যাচ্ছে, ঝিরি পথের মতো দেখা যায়। আর এই পুরা ভিউটা দেখেন বারিকা টিলার, অসাধারণ অসাধারণ। এই মুহূর্তে হচ্ছে সুনামগঞ্জের বারিকা টিলার উপরে দাঁড়িয়ে, আর এই সময় দেখেন 1203 বাংলাদেশ। আমি কিন্তু এখন বাংলাদেশের মধ্যে। আমার ইন্ডিয়া যেতে লাগবে মাত্র 2 সেকেন্ড। ইন্ডিয়া ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, ইন্ডিয়া চলে আসবেন। আর আমরা কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যেই আছি। ইন্ডিয়া পুরাটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, মেঘালয় পুরাটা ইন্ডিয়া। আসলে দেশ ভাগের সময় যদি আমি থাকতাম, ইন্ডিয়া পুরা 7 স্টার আমরা বাংলাদেশের মধ্যে নিয়ে নিতাম। আমাকে কেন টাকা হলো না কমেন্টে জানান। বারিকা টিলা থেকে নেমে যাচ্ছি, নেমে এখন ইনশাল্লাহ ডিরেক্ট করে যাবো ভাই। তাহলে বারিকা টিলার একদম চূড়ার উপরে কিন্তু বাইক নিয়ে ওঠা যায়। মজার ব্যাপার হচ্ছে এটাই, বাইক নিয়ে আপনি একদম উঠতে পারবেন, বাইক নিয়ে নামতে পারবেন। এই যে নামার পথটা, আমরা উঠলাম একদিক দিয়ে, এখন নেমে যাচ্ছে আরেক দিক দিয়ে। বারিকা টিলার এই পাশে সৌন্দর্যটা আরো অনেক ভালো। মানে যেদিকে নামতেছি ওই দিক থেকেই নামার পথের অনেকগুলা ভিউ পাওয়া যায়। দেখেন এই ভিউটা কিন্তু আরো সুন্দর। আর এই যে এটা কিন্তু আমাদের বাংলাদেশের বর্ডার কাঁটাতার। হ্যাঁ, এটাও কিন্তু বেড়া দেয়া, মাটির সাথে মিশে গেছে, কিন্তু এটা বেড়া দেয়া, এই অবস্থা। তো যাই হোক, দেখেন অনেক একদম ফাঁকা জায়গা, কিন্তু সুন্দর লাগে খুব। আছে হচ্ছে নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের সাথে কিন্তু হচ্ছে একদম, মানে এই লেকটার ওই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের সেই পাহাড়। কিন্তু মনটা খারাপ হয়ে গেল এইটা ভেবে যে পাহাড় থেকে যেই পরিমাণে পাথর কেটে নামানো হচ্ছে, এই পাহাড়ের উপর আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে যে মিনিমাম কয়েক হাজার ট্রাক সিরিয়ালে দাঁড়ায় আছে। সব ট্রাকগুলো হচ্ছে পাথর নিয়ে নামছে। এই পাথর যদি এভাবে পাহাড় কেটে কেটে নামানো হয়, তাহলে তো একটা সময় গিয়ে পাহাড় ধসে পড়বে। আর এইভাবে কি আমাদের প্রকৃতি ধ্বংস করে ফেলছে আমার আসলে জানা নাই এটা কতটুকু ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, আসলে পাথরগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে।
মানে পার্সোনালি মনে হলো যে এটা দেশের ক্ষতি, পৃথিবীর জন্য ক্ষতি। যদি এটা ইন্ডিয়ার মধ্যে, তারপরে তো প্রকৃতি, তা তো সবারই দেখে রাখার দায়িত্ব। এটা নষ্ট করতেছি আমি, আপনি, সবাই। নীলাদ্রি লেকের সাথেই কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যেই ভেতরে একটা ছোট্ট টিলা, এই টিলা দিয়ে উপরে উঠলাম আর কি। ছোট্ট কিউট, উপর থেকে খুবই সুন্দর লাগে, আবার নিচ থেকে যখন তাকানো যায় এটাও ভালোই লাগে দেখতে। আমরা এখন যেখানে আছি এটা সব থেকে উঁচু টিলা। এই ছিল হচ্ছে নীলাদ্রি লেকের সৌন্দর্য। আসলে নীলাদ্রি লেকটা আমার মনে হয় যে মনসুনে আসলে সব থেকে ভালো এনজয় করতে পারবেন, কারণ এখন পানি নাই ইয়াতে লেকে, আর হচ্ছে সব ঘাসগুলো না নষ্ট হয়ে গেছে, মারা গেছে, এরকম একটা অবস্থা। যখন বৃষ্টি হবে ঘাসগুলো হচ্ছে আরো গ্রিন হয়ে যাবে, চারিপাশে শুধু তাকাইলে গ্রিন আর গ্রিন দেখতে পারবেন। নীলাদ্রি লেকের পানি আরো স্বচ্ছ নীল পানি দেখতে পারবেন ভরপুর, তখন আর অনেক রকম সুন্দর লাগবে হয়তোবা। তো ইনশাল্লাহ আবার নেক্সটে যখন বৃষ্টি হবে এদিকে আসার একটা প্ল্যান করব। সাবস্ক্রাইব কেন করছেন না? সাবস্ক্রাইব করুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, করে দেন না, করে দেন, আমার জন্য করে দেন না প্লিজ, ওই যে লাল বাটনটা হ্যাঁ চাপ দিয়ে দেন। নীলাদ্রি লেক থেকে 10-15 মিনিট বাইক চালানোর পরে লাকমাছড়ার দেখা পাওয়া যায়। আমি যেখানে যাচ্ছি সেই ঝর্ণাতে পানি পাই না, এটা আমার সাথে কি যে হচ্ছে, কি হয় আমি জানি না। রাখেন, এই ব্যাপারটা কত সুন্দর না? মেঘালয় থেকে এই যে ওই দিক থেকে হচ্ছে ঝর্ণা থেকে পানি চলে আসে, কিন্তু দুঃখের বিষয় একটুও পানি নেই। কিভাবে থাকবে? শীতের সময় পানি থাকে নাকি? জাস্ট আসছে হচ্ছে আপনাদের দেখানোর জন্য স্পটগুলো, যে যদি বর্ষার মৌসুমে আসেন, বৃষ্টি হয়, তাহলে এই জায়গাতে এরকম সুন্দর জিনিস পাবেন। এই যে পিছনে লাকমাছড়ার মেইন যে ব্রিজটা, ব্রিজের নিচ থেকে হচ্ছে পানি বয়ে আসে, এই যে এই দিক থেকে যায় বাংলাদেশে ঢুকে পড়ে। যখন ঝর্ণা থেকে পানি বয়ে আসবে তখন পানিটা একদম ঠান্ডা থাকে, এখন মোটামুটি ঠান্ডা, এটা রিজার্ভ হয়ে আছে আর কি, যার কারণে অত ঠান্ডা না, চলমান পানি থাকলে খুব বেশি ঠান্ডা হয়। আর এটা একটু ভাবুন, যদি আপনি ঝুম বৃষ্টির সময় আসেন তাহলে কত পানি একসাথে এই দিক দিয়ে চলে যাবে বাংলাদেশে। আসবো বর্ষার সময়, একবার আসবো, এটা সৌন্দর্য দেখবো। এই জায়গাটা কিন্তু এরকম থাকার কথা না। তখন মেঘালয় থেকে পানি চলে আসে এইদিকে ঝর্ণা থেকে, এখান দিয়ে প্রচুর পানি হয়, পাথরগুলো ঢেকে যায়। আর এটার নাম হচ্ছে লালঘাট ঝর্ণা। বৃষ্টির সময় আসলে অবশ্যই কিন্তু এগুলো দেখে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা 5টা পয়েন্ট দেখাইছি, 5টা স্পট দেখাইছি। প্রথমে দেখলাম হচ্ছে আপনার শিমুল বাগান, তারপরে দেখছি হচ্ছে আপনার জাবলুকাটা নদী, বারেকা টিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া ঝর্ণা, এখন আছে হচ্ছে লালঘাট ঝর্ণাতে। সো সবগুলো স্পট ভালো, যদি আপনি বৃষ্টির সময় আসেন তাহলে সবগুলো একদম পরিপূর্ণভাবে দেখতে পারবেন। বৃষ্টি হলে এদিক থেকে খুব হার্ডলি হচ্ছে পানি ঢোকে বাংলাদেশ দিয়ে, আর এই জায়গাটা অনেক সুন্দর লাগে। তখন আমি ভিডিওতে দেখছি শিমুল বাগানের জন্যই, যার কারণে এগুলোতে এখন পানি পাবো না, এটাই স্বাভাবিক। তো যদি আমি বৃষ্টির সময় আসি সেখানে শিমুল বাগানে কিন্তু শিমুল ফুলটা দেখতে পারবো না। সো এক একটা সময় এক এক রকমের সৌন্দর্য পাওয়া যায়। আপনি যখন বৃষ্টির সময় আসবেন তখন কিন্তু শিমুল বাগানে গেলে আবার গ্রিনে ভরপুর দেখতে পারবেন, সো লাল দেখতে পারবেন না। তো এই তো ছিল আজকের আমাদের ছোট্ট আয়োজন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সম্পূর্ণ গাইডলাইন তো দিয়ে দিলাম, কিভাবে কি করবেন সব কিছু বলে দিয়েছি। এছাড়াও যদি আরও কোনো কোশ্চেন থাকে, কিছু জানা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে, আগামী কোনো ভালো এপিসোড নিয়ে। তত সময় ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।